গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম যৌবন। দুনিয়াখানা যৌবনের বশ। এক বুড়ো প্রায়ই আক্ষেপ করত, আর বলো কেন ভায়া, দুনিয়া তার যৌবন যার। ছেলেবেলায় এই যৌবনটির জন্য ভিতরে ভিতরে একটা লোভনীয় প্রতীক্ষা ছিল, বোধহয় সকলেরই থাকে। কিন্তু সামনের বেড়াবাঁধা এই রম্য বাগিচায় পা ফেলার পর তার অনেক চটক চোখে পড়ে না। যাই হোক, ওই দুর্লভ গণ্ডির মধ্যে বিচরণকালে তার মহিমা সম্পর্কে আমি নিজে অন্তত খুব সচেতন ছিলাম না। ক্রমে পৌর ব্যবধানে সরে আসার পর আজ আবার সকৌতুকে চেয়ে চেয়ে দেখছি, যৌবন চটকদার বস্তু বটে। শুধু তাই নয়, দি ওয়ার্ল্ড ইজ ফর দি ইয়ং। সেই বুড়োর ভাষায় দুনিয়া তার যৌবন যার। এক নামজাদা দার্শনিক বলে গেছেন, যৌবন অনেক সময় কাণ্ড জ্ঞানশূন্য, কিন্তু কদাপি ধীশূন্য নয়। সর্বকৃত্রিমতার উপর তার তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি, সে ধোঁকা বা ফাঁকি ধরতে জানে। কিন্তু আজকের বাস্তব দুনিয়ার দার্শনিক এই বাসি প্রসঙ্গ নিয়ে আদৌ মাথা ঘামাবেন কিনা সন্দেহ। তিনি বরং উত্তর যৌবন সম্পর্কে কিছু দর্শন বচন শোনাতে পারেন, কারণ এই যুগের এটাই বড় সমস্যা। কেন? কারণ দি ওয়ার্ল্ড ইজ ফর দি ইয়ং। যৌবন যার, দুনিয়া তার, এতে দ্বিমত কেউ নয়। অতএব আজকের দার্শনিক বলেন যদি কিছু, যৌবনের বদলে সম্প্রসারিত যৌবনের কথা বলবেন। অর্থাৎ কাল ফুরালেও যে যৌবনের বহিরঙ্গ অনেককাল পর্যন্ত অটুট রাখা যায় তার কথা। আর বলবেন বোধহয় একেবারে উল্টো কথায়। বলবেন টেনে বাড়ানো এই যৌবন ধীশূন্য যদি বা কাণ্ডজ্ঞান শূন্য কদাপি নয়। সর্বকৃত্রিমতা আড়াল করার প্রতি তার তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি, ধোঁকা আর ফাঁকি তার একমাত্র পুঁজি। খবরের কাগজে সেদিন একটা কার্টুন দেখে আপনারা অনেকে হাসাহাসি করেছেন জানি। এক ভিড়ে ট্রাম থেকে একজন মহিলা নেমে যাচ্ছেন। তার চুলের অর্থাৎ পরচুলের বোঝা এক ভদ্রলোকের ছাতায় আটকে আছে, আর ভদ্রলোক তাকে চেঁচিয়ে ডাকছেন, ও ম্যাডাম, আপনার সব চুল যে আমার ছাতায় আটকে থাকলো, নিয়ে যান নিয়ে যান। যারা হেসেছেন তারা হেসেছেন, কিন্তু আমার ধারণা যদি কোনো ম্যাডামের বরাতে অমন দুর্দৈব ঘটেই, তার পুঁজি খোয়ানো দুঃখে আজকের দিনে কানপা লোকেরও অভাব হবে না। যাক, আমি কোনো গুরুগম্ভীর তত্ত্ব বিস্তারে বসিনি। যৌবন আগলে রাখা প্রেরণা বা তাড়নার বহু বিচিত্র নজির সকলে হামেশা দেখছেন। অবকাশ সময়ে আমিও দেখি। আমার দেখা রঙ্গপট একটি হাল ফ্যাশনে চুলছাটা সেলুন, নাম প্রসাধনী। প্রসাধনীর হেড কারিগর যে, মালিকও সেই, নাম অমল। বয়স এখন ৩০-৩২ হবে। চৌকস চটপটে ছেলে। আমি তাকে গত ১২ বছর ধরে দেখছি। তখন বাড়িতে এসে চুল ছেটে দিয়ে যেত। নিজের উদ্যমে দোকান করেছে, তারপর বছরের মধ্যে সেটাকে এমন ঝকঝকে করে তুলেছে। আশেপাশে দুটো সেলুন কম্পিটিশনে টিকতে না পেরে উঠে গেছে। তাদের বাছাই করা ৩টি কারিগর প্রসাধনীতে কাজ পেয়েছে। অমলের আশা অদূর ভবিষ্যতে সেলুনটাকে সে এয়ার কন্ডিশন করে ফেলতে পারবে। আর তার একটা বড় ক্ষেত, এ লাইনে একটিও দিশি মেয়ে কারিগর মেলে না। তাহলে আলাদা একটু পার্টিশন করে মেয়েদের ব্যবস্থাও রাখত। দোকান জমজমাট হতো তাহলে। এ তো আর সাহেব পাড়া দোকান নয় যে মেয়েরা এসে পুরুষ কারিগরের হাতে চুলের বোঝা ছেড়ে দেবে। মেয়েরা না থাকলে কোনো ব্যাপারই ঠিক কমপ্লিট হয় না। কি বলেন স্যার? ওর হাত যেমন চলে
রসালো জিভখানাও তেমনি অবিরাম নড়ে। আমাকে দেখলে আরও বেশি নড়ে। গল্প উপন্যাস লিখিও জানে, একটু আধটু পড়ে। তা দেখা মাত্র অন্য খদ্দেরদের শুনিয়ে সাদর অভ্যর্থনা জানায়। তারপর সোৎসাহে বলে, আপনার অমুক লেখাটা পড়ছি স্যার, অমুক বইটা খুঁজছি, বা আপনার অমুক ছবিটা দেখলাম, হাই ক্লাস। গড়ায় গড়ায় বিড়ম্বনা বোধ করতাম, বিরক্তও হতাম। কিন্তু ও সেটাও খুব সহজেই বুঝত। তাই ফাঁক পেলেই গলা খাটো করে বলতো, কিছু মনে করবেন না স্যার, এরকম বললে আপনার তো কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার বড় উপকার হয়। কতজন এসে আপনার কথা জিজ্ঞেস করে, আপনি জানেন না স্যার। প্রসাধন কলা ছেড়ে তোষামোদ কলা তো লোকটা যে কম পটু নয়, এ বোধ হয় ওর শত্রুও স্বীকার করবে। ওর বচনে জ্বালায় হোক বা ভিড় এড়ানোর জন্যে হোক, ইদানিং প্রতি মাসে আমি রাত্রে নিরিবিলিতে আসি। তখনও যে খদ্দের একেবারে থাকে না এমন নয়, তবু অপেক্ষাকৃত কমই থাকে। যাই হোক, এখান থেকে মানুষের যৌবনপ্রীতির অনেক সকৌতুক নজির আমি দেখছি। আর এই দেখাটুকু লক্ষ্য করে অমল খদ্দেরদের অনেক মজাদার কাণ্ডকারখানা আমাকে শোনায়। এই নিয়ে আমি একবার একটা হাসির গল্প লিখেছিলাম। এরপর থেকে ওকে আর পাই কে। রসজ্জোগা বা তরল আনন্দে ও আপনা থেকে মুখর হয়ে ওঠে। সেদিন রাত ৯টা নাগাদ গিয়ে দেখি অমলের দরে ঝকঝকে একটা গাড়ি দাঁড়িয়ে। ভিতরে অমল অপরিমিত মনোযোগ সহকারে এক শৌখিন ভদ্রলোকের চুলে কলপ লাগাচ্ছে। বলতে ভুলে গেছি, সাদা চুল পরিপাটিভাবে তকতকে কালো করাটাও প্রসাধনীর এক বড় আকর্ষণ। অমল বলে, এই কাজেও স্পেশাল ট্রেনিং নিয়েছি। চুল কালো করার মাসুল ২ টাকা থেকে ৫ টাকা, অর্থাৎ খদ্দের বুঝে যেমন আদায় করা যায়। ব্যাপার লক্ষ্য করেছি প্রায় একই, শুধু একটু যত্ন আত্মি আর তোষামোদের যা তফাৎ। ভদ্রলোককে দেখে আর অমলের সুতৎপর তন্ময় মনোযোগ দেখে বুঝলাম ৫ টাকার খদ্দের তো বটেই, বেশিও হতে পারে। ভদ্রলোকের বয়স ৬০-এর কাছাকাছি, মোটামুটি সুপুরুষ। হাতে সোনার ঘড়ি, আঙুলে মুক্ত আর নীলার আংটি, জামায় হীরের বোতাম। ভদ্রলোকের চুল কতটা সাদা ছিল সঠিক বোঝা গেল না, কারণ কলপ বিন্যাস পরও প্রায় শেষ হয়ে এসেছিল। এখন অমল যা করছে সেটা বাড়তি, স্ফীত অঙ্কের কিছু প্রাপ্তির আশা তার। আমাকে দেখে চোখের ইশারায় একটু অপেক্ষা করতে বলল, এবং অন্য কারিগর আমার দিকে এগিয়ে আসতে ইশারায় তাকেও নিষেধ করল। অর্থাৎ হাত খালি হলে সে নিজেই কাজ ধরবে বুঝলাম। আমাকে শোনানোর মতোই কিছু রসদ তার কাছে জমা আছে। আরও মিনিট 10-এর মধ্যে ওদিকের কেশ বিন্যাস শেষ। অমল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বুস্টোর ঠেলে দাঁড়িয়ে আরও একটু বাড়তি সম্ভ্রম দেখালো। ভদ্রলোক পকেট থেকে বড়সড় মানি ব্যাগ বার করতে করতে বুস্টোরের ওধারে চলে গেলেন। দরজা ঠেলে অমল আবার ফিরে আসতে দেখি চাপা খুশিতে তার মুখখানা ডগমগ করছে। হাতে 10 টাকা নোটখানা ভাঁজ করে কাঠের বাক্সে রাখতে রাখতে সামনে দেয়ালঘড়িটার দিকে তাকালো একবার। তারপর দ্বিতীয় কর্মচারীটিকে বলল, 9:30 বেজে গেছে, এই রাতে আর কেউ আসবে না, তুমি যাও। আমার গলায় বুকে কাপড়ের অ্যাপ্রন জড়িয়ে চিরুনি কাঁচি হাতে পিছনে এসে দাঁড়ালো। স্যার, এই যে ভদ্রলোকটি চলে গেলেন, চিনলেন? কাঁচি চলছে, মাথা নড়ার উপায় নেই। বললাম, না। মস্ত লোক, আপনার তো চেনার কথা, যোগু দত্ত, থিয়েটার কোম্পানির মালিক। নামটা চেনা, ওই রাজ্যের মস্ত লোকই বটে। তোমার খদ্দের হয়েছেন? হ্যাঁ, 2 মাস ধরে। পাকা হাতের কলম মাসে একবার লাগালেই চলে, কিন্তু উনি 15 দিন অন্তর অন্তর আসছেন। এই 2 মাসে 4 বার এলেন। আমি নিরীহ প্রশ্ন ছুড়লাম, কেন, চুল কি খুব বেশি সাদা?
সাদাই বটে, তবে ভয়ে আর অশান্তিতে ভেতরটা আরো বেশি সাদা, বুঝলেন? পরের ২০ মিনিটের মধ্যে বুঝতে আর কিছু বাকি থাকলো না। অমল বেশ রসিয়ে সাদা চুলের ভয় আর অশান্তির ব্যাপারটার বিস্তর শুরু করল। তার সারমর্ম, যোগু দত্তর বয়স এখন ৬০ ছেয়েছে। তার ৪টে বাড়ি, ৩টে গাড়ি আর অঢেল টাকা। অবস্থাজনিত আনুষঙ্গিক গুণাবলীও আছে। তার মধ্যে একটি সত্যিকারের গুণও অস্বীকার করা যায় না। নিজের একটি ছোট ভাই আছে, নাম সুবল দত্ত। কম করে ২০ বছরের ছোট তার থেকে। এই ভাইটিকে বাপের মতো মানুষ করেছেন তিনি। সত্যিই ভালোবাসেন তাকে। বিষম গোল বাঁধল প্রিয়বালা আসার পর থেকে। প্রিয়বালাকে দেখিয়েছেন নিশ্চয় স্যার? ও স্টেজে ঢুকে যখন সে টানান হলখানার হাওয়া বদলে যায়। ২ মাস হলো প্রিয়বালা যোগুবাবু থিয়েটারে যোগ দিয়েছে। পশ্চিমের ডাঁটালো মেয়ে। আগে কেউ তাকে কলকাতার কোনো থিয়েটারে দেখেনি। সেই থেকে যোগুবাবু অমলের খদ্দের। ওই প্রিয়বালা যোগুবাবু চোখের মণি। বাড়িঘর ছেড়ে দিনরাত তার কাছেই পড়ে থাকতেন। কিন্তু ফ্যাসাদ বাঁধল আদরে ছোট ভাই সুবল দত্তকে নিয়ে। সেও প্রিয়বালার প্রতি অনুরক্ত হয়ে উঠতে লাগল। ফলে রাগে দুঃখে নিজের মাথা চুল ছাড়েন যোগু দত্ত। ৬০ বছরের সঙ্গে ৪০ বছরের রেষারেষি। ওদিকে উদার হয়ে ভাইটিকে বেশ একটা মোটা অঙ্কের টাকা অনেক আগে দিয়ে বসেছিলেন। তার ২০ গাছ গজাচ্ছে এখন। শোনা যাচ্ছে সেই টাকা দিয়ে সুবল দত্ত প্রিয়বালাকে নিয়ে আলাদা থিয়েটার খুলবে। যোগু দত্তর বন্দুক আছে স্যার, বুঝলেন? আর তার মাথায় রক্তও চড়েই আছে। একবার ভাবেন ভাইকে গুলি করে মারবেন, আর একবার ভাবেন প্রিয়বালাকে। আমার মনে হয় ওই বন্দুক দিয়ে শেষ পর্যন্ত ভদ্রলোক নিজের মাথারই খুলি ওড়াবেন। কি বলেন স্যার? আমি কিছু বলিনি। কিছুদিন বাদে ভেবেচিন্তে আর রাখা ঢাকা করে একটা মামুলি গল্প লিখেছিলাম। সে প্রেমের গল্পে ৬০ বছরের সঙ্গে ৪০ বছরের রেষারেষিতে স্থূল দৃষ্টিতে ৪০ বছরকে জিতিয়ে দিয়েছিলাম বটে, কিন্তু সূক্ষ্ম বিচারে হৃদয়ের দিক থেকে ৬০ বছরই অনেক বড় হয়ে উঠেছিল। গল্পটা অমলের আদৌ পছন্দ হয়নি। সে বলেছে, এটা কি করলেন স্যার? ৬০ বছর ওই অভিনেত্রীর জন্য তার ৪টে বাড়ি আর ৩টে গাড়ির একটা করে খসালেই তো অনায়াসে তাকে হাতের মুঠোয় পুড়তে পারত। আর যোগু দত্ত যদি কোনোদিন জানতে পারে এই গল্পের খোরাক আমি জুগিয়েছি, আমাকে একেবারে জ্যান্ত পুড়তে চাইবে। ভাবলাম ৬০ বছর জিতলে ও বোধহয় মোটা বকশিসই পেত তার কাছ থেকে। মাস ২ পরের কথা। প্রসাধনীতে ঢুকে সে রাতে বিপরীত গোছে দৃশ্য দেখলাম, অর্থাৎ যেমনটি সচরাচর দেখা যায় না। রাতে নিরিবিলিতে মাথার একরাশ সনের মতো সাদা চুল কালো করতে বসেছে নিতান্ত ক্লিষ্ট চেহারার একটি লোক। গায়ের রং রোদে পোড়া কালচে। কপালে দুদিকে ফুটে ওঠা নীল শিরা দুটো দূর থেকে দেখা যায়। সর্বাঙ্গে দারিদ্র্য আর মেহনতের ছাপ। পরনে তেলচিটে খাকি হাফ প্যান্ট, গায়ে বিবর্ণ একটা ফতুয়া। তবু বয়স যাই হোক, দেহের কাঠামো তেমন শীর্ণ নয়। এ হেন মূর্তির মাথা সাদা চুল কালো করা তাগিদটা ভারী অদ্ভুত লাগলো। অমল তার ঝাঁকড়া চুলের মাথাটা নিজের ২ হাতের দখলে টেনে এনে গজগজ করে উঠেছে। স্থির হয়ে বসুন। অত ছটফট করলে কালোর ভেতর দিয়ে অনেক সাদা চুল দাঁত বার করে হাসবে, এই সরব দৃশ্যে আমার পদার্পণ। অমল বিব্রত মুখ করে বলল, একটু বসুন স্যার, ভোলা চা খেতে গেছে, এলো বলে। ওর হাত জোড়া থাকলে ভোলায় আমার চুল কেটে থাকে। আমি মাথা নেড়ে অদূরে বসে সকৌতুকে অমলের ওই খদ্দেরটিকে নিরীক্ষণ করতে লাগলাম।
অমল সেটা লক্ষ্য করল এবং বার ২-৩ আমার দিকে ফিরে তাকালো। বিরক্তি গিয়ে তার চোখেও বেশ সরস কৌতুক নেচে উঠেছে। সাদা চুলের গোছায় হাত চালাতে চালাতে সামনের আয়না দিয়ে লোকটার মুখখানা ভালো করে দেখছে আর চাপা খুশিতে দাঁতে করে নিজের ঠোঁটের কোণ কামড়াচ্ছে। এবারও গল্প আছে কিছু। হাবভাবে অমল যেন সেটাই আমাকে বোঝাতে চাইছে। ভোলা আসতে গম্ভীর মুখে অমল তাকে ডাকল, এই এদিকে আয়, এর কাজটা ধর, খুব ভালো করে বানিয়ে দিবি, চুল দিয়ে কালো জেল্লা বেরোয় যেন। সঙ্গে সঙ্গে লোকটাকে বলল, কিছু ভাবনা নেই মশাই, ও আমার থেকে অনেক ভালো কাজ করবে। জাপান থেকে চুল কালো করা ট্রেনিং নিয়ে এসেছে। সংশয় ভরা চোখে লোকটা একবার ভোলার দিকে তাকালো শুধু, কোনো রকম প্রতিবাদ করল না। অমল সোজা এগিয়ে গিয়ে লম্বা ঘরের ওধারের কোণের একেবারে শেষ চেয়ার আর আয়নার সামনে গিয়ে আমাকে ডাকল, এদিকে আসুন স্যার। উঠে গেলাম। এই ব্যবধান রচনার উদ্দেশ্য বুঝেও পড়লাম। ওকে ছেড়ে এলে কেন? ভোলাই তো কাটতে পারত। আমার গলায় চাদর জড়াতে জড়াতে অস্পষ্ট একটা শব্দ বার করলো গলা দিয়ে। তারপর চাপা ব্যঙ্গস্বরে বলল, ২ টাকা রেট। ২ দিন রাত দুপুরে এসে দর কষাকষি করে আজ ১.৫ টাকায় কাজ সেরে যাচ্ছে। আমি ফিসফিস করে বলে উঠলাম, এমন অবস্থায় চুল কালো করা সব প্রাণের দায় যে। চুলে ক্লিপ চালিয়ে খাটো গলায় অমল লঘু উচ্ছ্বাস ব্যক্ত করল, যেখানে মেয়ে মানুষ সেখানেই গোল। বুঝলেন স্যার, খুব মজার ব্যাপার। আপনাকে বলবো বলেই এদিকে নিয়ে এলাম, কিন্তু লিখতে গেলে এবারে আপনার পক্ষেও খুব মুশকিল হবে। আর চোখে যতটুকু সম্ভব ঘাড় ফিরিয়ে একবার লোকটার উদ্ধারের দিকে তাকালাম। কোনো দিকে হুঁশ নেই। তন্ময় আগ্রহে আয়নায় নিজের সাদা চুলের উপর ভোলার হাতের কসরত দেখছি। চুলে কাঁচি চালাতে চালাতে অমল তেমনি চাপা গলায় আর চাপা আনন্দে মজার ব্যাপারটা বলে গেল। লোকটা কলে কাজ করে, আর বয়স তো দেখতেই পাচ্ছেন। ঘরে আজ্ঞাদা ছেলেপুলে। নিজের প্রথম পরিবার অনেক আগেই খতম হয়েছিল। ওর বড় জোয়ান ছেলেটাকেও মিলে ঢুকিয়ে তার বিয়ে দেবার চেষ্টায় এগিয়েছিলেন, কিন্তু ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেরই মুন্ডু ঘুরে গেল। চালাকি করে ও বেটা নিজেই তাকে বিয়ে করে বসল। তারপর থেকে বিষম ফ্যাসাদ। বাপে ছেলের সাববেদির সম্পর্ক, আর ওই ছেলের দিকেই বউটার গোপন টান। হবে না তো কি, বউটাকে তো আমি স্বচক্ষে দেখেছি। প্রথম দিন ওকে দূরে দাঁড় করিয়ে রেখে আমার সঙ্গে চুল কালো করার দরদস্তুর করতে এসেছিল। বড় ছেলেকে বাড়ি থেকে তাড়িয়েও বউকে বিশ্বাস করে না বলেই সঙ্গে এনেছিল নিশ্চয়। তখন দেখেছি কালো পাথরে কোঁদা চেহারা, সর্বাঙ্গে স্বাস্থ্য আর যেন চুঁয়ে পড়েছে। এই বুড়ো অমন মেয়ে মানুষ বসে রাখবে কি করে? আমি নীরব শ্রোতা। একটু চুপ করে থেকে তেমনি খাটো গলায় অমল যেন প্রায় শ্লেষে কেটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারল, কিন্তু এবারে লিখলে বুড়োর বদলে আপনি ওই ছোড়াটাকে জেতাবেন কি করে? মা ছেলের সম্পর্ক যে। জবাব দিনে লেখারও বাসনা ছিল না, কিন্তু তা হবার নয় বলে বোধ হয় ১.৫ মাস বাদে এই রঙ্গমঞ্চে আবার এক রাতে এই বুড়োর সঙ্গে দ্বিতীয় দফা দেখা। আরও ক্লিষ্ট, আরও ঝোড়ো মূর্তি। অমলের হাতে তার চুল কালো করার কাজ ৪ ভাগে ৩ ভাগ শেষ। অতএব ভোলা এসে আমার মাথা দখল করল, আর সেই দখল ছাড়া মিনিটখানেক আগে ট্যাগ থেকে সন্তর্পণে খুচরা পয়সা গুনে অমলের হাতে দিয়ে বুড়ো প্রস্থান করল। আমি বাইরে এসে দেখি অদূরে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে কতুয়ার পকেট থেকে একটা ক্ষুদে আয়না বার করে বুড়োটা নিবিষ্ট মনে তার কালো পালিশ করা চকচকে চুল পর্যবেক্ষণ করছে।
ঘরের অত আলোতে দেখেও সে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেনি। পাশ কাটাতে গিয়েও আমি দাঁড়িয়ে গেলাম। গম্ভীর অথচ লঘু বিদ্রূপের সুরে বলে ফেললাম, চমৎকার হয়েছে, কেউ বুঝতে পারবে না। অবাক চোখে লোকটা ঘুরে দাঁড়ালো। তারপরে মুখে বোকা বোকা হাসি। হ্যাঁ হুজুর, তবে বড় খরচ। হুজুর শুনে হোক বা খরচের কথায় বিমর্ষ শুকনো মুখ দেখে হোক, আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? আগে কার্তিক দোলই। এত কাছ থেকে মুখখানা যেন আরো ক্লিষ্ট বিমর্ষ লাগছে। আমার মনের অগোচরে কোনো খটকা লেগেছিল কিনা জানি না। এখানে থাকো কোথায়? ফুটপাতে। আমি অবাক। আর কে থাকে? এখানে কেউ থাকে না হুজুর। বউ আর বালবাচ্চারা দেশে থাকে। সত্যি খটকা লাগছে। দেশ কোথায়? আমাকে সদয় ভেবে লোকটার বিষণ্ণ মুখে কৃতজ্ঞতার আভাস। মেদিনীপুর। তা অত খরচ করে পাকা চুল কালো করবার দরকার কি? দুটো গর্তের করুণ দৃষ্টিটা আমার মুখের উপর থমকালো। কি করব? পেটের দায়। ভিক্ষে করতে মন সরে না। কেন, কি করো তুমি? আজ্ঞে হুজুর, রিকশা টানি। আমার সাদা চুল দেখে কেউ আমার রিকশায় উঠতে চায় না। সব জোয়ানদের রিকশায় ওঠে। কপালে হাত থেকে সেলাম করে লম্বা শ্রান্ত দেহটা টেনে টেনে লোকটা চলে যাচ্ছে। লাইট পোস্টের নিচে আমি হতভম্বর মতো দাঁড়িয়ে। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।